তার পরপুরুষ পাটনায় ছিল তার পরপুরুষের প্রধান বিচারক ছিল তার পরপুরুষের একজন। যখন চুরুলিয়াতে চলে আসলেন, চুরুলিয়াতে আসার পরে যখন নজরুল জন্মগ্রহণ করলেন, এই শুরু হলো। আসলে আমরা যদি 57 আবার এদিকে 57 এবং 1357 এবং 1900 আমরা সরি আমি ভুল বলেছি 1757 এবং 1857। আসলে নজরুল জন্ম না হইলে আমরা মনে হয় আমরা কবে স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত হতাম জানি না। এই নজরুলের পরিচয় বা নজরুলের যে তার যে সৃষ্টি, আসলে এই সময় মানুষ ছিল অসহায়। আপনারা কখনো শুনেছেন কিনা জানি না যে আমার জানা নাই পৃথিবীতে কোনো কবি যে জেল খাটছেন, একমাত্র নজরুল ইসলামই ছিলেন যে দীর্ঘদিন উনি জেল খেটেছেন কবিতা লেখার কারণে। আমি এই জন্য বললাম, আমি অনেক সময় কথা বলি, বিভিন্ন সময় অনেক সময় বলে ফেলি যে আমি যখন 8ম শ্রেণীতে পড়তাম, তখন 8ম শ্রেণীতে আমি প্রেম করি। 8ম শ্রেণীতে বয়স কম, চেহারা সুন্দর ছিল মনে হয়। তো আমার এক আপা এদিকে হাসতেছে প্রেমে পড়ার গল্প শুনে। তো হাসার কিছু নাই, বইয়ের মাথা উল্টাই নাই। আমি প্রেমে পড়েছিলাম কাজী নজরুল ইসলামের। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি, তার বিদ্রোহী কবিতা পড়ে আমি বিদ্রোহী কবিতার প্রেমে পড়েছিলাম, কোনো মেয়ের প্রেমে না। এই বিদ্রোহী কবিতায় আমি যখন 8ম শ্রেণীতে পড়ি, তখন আমি পুরোটাই মুখস্থ করেছিলাম। এখন আমার স্টিল পুরোটা মুখস্থ আছে। আমি হয়তো এই বয়সে পারতাম না, কিন্তু তখন করেছিলাম বলে আমার আজও মনে আছে। আমার ছেলেমেয়েরা আফসোস করে যে আমাদের সুযোগ থাকলে এটা যে তুমি কিভাবে করেছ। আমার ছেলে ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, নজরুল হইতে জানে না। আমার মেয়ে জামাই ঢাকা মেডিকেলে ডাক্তার, নজরুল বললে অনেক সময় অনেক কিছু চেনে না। আসলে দুর্ভাগ্য। দেখেন, এই দেশের বড় বড় প্রতিষ্ঠানে বুয়েটে পড়ছে, ঢাকা মেডিকেলে পড়তেছে, নজরুল বলতে পারে না, নজরুল জানে না। মাঝে মাঝে আমি যখন কবিতা আবৃত্তি করি, দু একটা চরণ যখন নিয়ে যাই, আমার আতাবাইয়ের সাথে আমি দীর্ঘ আজকে 5-7 বছর বোধহয় একসাথে কাজ করছি নজরুল নিয়ে। যখন দু একটা পঙ্ক্তি তারা শোনে, তারা একটু আশ্চর্য হয়ে যায়, আমরা কেন করি নাই, তাদের আফসোস। এই জন্য আমি বলি, নেক্সট জেনারেশন, আমার যদি কখনো নাতে প্রতি যারা আসে, নেক্সট জেনারেশন বিশ্বাস করেন, এটা আমার পার্সোনাল প্রতিজ্ঞা, যদি কতদিন বাঁচায় রাখি কথা বললাম আমি জানি না। এবং আমি নজরুল প্রেমী শুধু ক্লাস 8-এ না, আপনারা শুনলে হয়তো একটু খুশি হবেন, আমি গোটা 5 মাস্টার্স করছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবির ছাত্র। আমি এমএ করেছি আইবি থেকে। আমি পিএইচডি করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমি পরে স্টেট ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট সায়েন্স এমএস করছি, ব্র্যাক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমএস করছি, ডাব্লিউডিএস থেকে জিআইএস মাস্টার্স করছি। আমি এখন স্টিল 2টা ইউনিভার্সিটিতে পড়াই, স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইম ইউনিভার্সিটি। তবে একটা জিনিস শুনে খুশি হবেন, কেউ কিছু না করুক না জানুক, আমার শুধুমাত্র আমার ছেলে যারা আছে তাদেরকে নিয়ে আমি মাঝে মাঝে নজরুলের অনুষ্ঠান করি, খোলা মনে গান গাই, খোলা মনে কবিতা আবৃত্তি করি। স্টিল নাও আই এম ডুইং লাইক দ্যাট। কি জন্য? এটা আমার মনের ব্যাপার, মনে থেকে করছি। রাষ্ট্র করুক বাদাই করুক, নিজের মনের থেকে যদি নজরুল প্রতি না আসে কখনো করতে পারবো না। আমরা হয়তো এরকম অনুষ্ঠানে আসবো, অনেকে অনেক কথা বলে যাব, খুব ভালো কথা বলে যাব। অনেকে দেখবেন, আমার কাছে ওনার কথা ভালো লাগছে, আমাদের যে উনি অনেকক্ষণ সমালোচনা করলেন। আসলে আমরা বক্তৃতায় খুব বাঙালি তো, আমরা বক্তৃতার মঞ্চে খুব ভালো বক্তব্য দিই এবং সেখান থেকে বাহবানের চেষ্টা করি। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে হোয়াট আই এম ডুইং লাইক দ্যাট ফর দিস সোসাইটি, ফর স্টুডেন্ট সোসাইটি। কি করছে? আপনার থেকে আপনি করেন না ভাই। আজকে টেবিলে যে কজন আছে, কালকে থেকে শুরু করেন না। যার গন্ডের মধ্যে যতটুকু আছে বাসায় বসে করেন না, ছেলে মেয়েদের সাথে আপনার আত্মীয়-স্বজনদের দাওয়াত দেন, সেখানে নজরুল নিয়ে আলোচনা করেন না। সমস্যা কোথায়? আই এম ডুইং লাইক দ্যাট, আই এম প্রুফ। আমার রাজা ভাইয়ের একমাত্র সাক্ষী। আমি তাকে মাঝে মাঝে দাওয়াত করে নিয়েছি আমার অফিসে পুলিশ প্লাজাতে। আমি যেহেতু চাকরি করতাম, চাকরি থেকে রিটায়ারমেন্টে আসছি। স্যার জানেন, আমার সিনিয়র ছিলেন অনেক, উনি অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, আমি নারায়ণগঞ্জে ছিলাম ডিসি ফুড হিসেবে। আমার সবার এখানকে দাওয়াত থাকলো যে পুলিশ প্লাজাতে যদি কখনো যান, 8 এবং 10 তলায় আমার অফিস, আইটি অফিস, আউটসোর্সিং। আমার এই পর্যন্ত 1,67,000 ছেলে মেয়ে কাজ করছে শুধুমাত্র স্বনির্ভর হয়ে। উদ্যোক্তা, আমি উদ্যোক্তা সৃষ্টি করছি। আমি এই বাংলাদেশে, আপনারা আজকে দেখে রাখলেন, আগামী 2025 সালে
সালের ডিসেম্বরের মধ্যে দেখবেন যে 10 লক্ষ উদ্যোক্তা নিয়ে আমি কাজ করছি। আই এম দ্যাট গাইজ মিস্টার সিরাজুল ইসলাম। আমি গত সপ্তাহে আসছি আমার ইয়ে থেকে, আমি কাতারে গেছিলাম, 7 দিন ছিলাম। আপনারা কি বললে বিশ্বাস করবেন যে হোটেলে যত বাঙালি ছিল ওখানে, কাতারে একমাত্র, কাতারে যেখানে বাঙালির সংখ্যা হলো 4.5 লাখ, শুধু কাতার অরিজিনাল লোক হলো মাত্র 3 লাখ, 3 লাখ লোক বেশি। আমি বাঙালি কমিউনিটি নিয়ে কাজ করতে গেছিলাম, উদ্যোক্তা বানাবো আসো, 50,000 উদ্যোক্তা করে আসি, 7 দিন ছিলাম ওইখানে। যদি বলেন আমি বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছি স্টেজে, আমার সাথে যদি বলেন বাংলাদেশ থেকে সাকিব খান গেছিল নায়ক, আরো অনেক যারা মনির খান থেকে শুরু করে অনেক গায়ক গায়ক গেছিল স্টেজে, শুধুমাত্র আমি ভোর নিয়েছিলাম যে আমার আইডিতে আছে। 16,000 লোক ছিল কাতারের স্টেডিয়ামে, আমি যে বিদ্রোহ কবিতা আবৃত্তি করতে পারছিলাম, এটাই আমার সবচেয়ে বড় গর্ব যে আমি তাদের মাঝে ছড়িয়ে আসতে পারছি। অর্থাৎ আপনাকে উদ্যোগ নিতে হবে, কি দিবে না দিবে অনেক সময় আমরা তো কি বলবো, ওই যে উনি যে বললেন আমরা চেয়েই যাচ্ছি। তবে একটা জিনিস করতে পারি, আমরা একটা আতা ভাইয়ের কাছে রিকোয়েস্ট, আতা ভাই আমরা বিভিন্ন ফোরামে আমরা জরুরি ভিত্তিতে আমরা কিছু কিছু প্রোগ্রাম করতে পারি না। আমি যেটা বলি আমার প্রস্তাব, এটা আমার প্রস্তাব, আপনি যদি বড় আকারে কোনো প্রোগ্রাম করেন সেখানে আমার কন্ট্রিবিউশন থাকবে ফ্রম মাই অফিস, আমরা করবো সেটা। অর্থাৎ আমাদেরকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে, শুধু মুখে বলে গেলে চলবে না। আমি সবাইকে একটু কষ্ট দিয়ে ফেললাম বোধহয়, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কথা বলবো এখন। আমরা যার কথা শুনবো একটু, তিনি হচ্ছেন নজরুলের হাফিজ বলা হয় যাকে। তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারেননি। আমাদের নাসিম ভাই যেটা বলছিলেন, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, কিন্তু তাদের তো সরকারের অধীনই ছিলেন, সরকারের ইচ্ছার বাইরে তো কিছু করা যায় না। তাহলে আমরা এখন পরামর্শ শুনবো, আমাদেরকে উজ্জীবিত করবেন সাবেক অতিরিক্ত সচিব, ইনস্টিটিউট নির্বাহী পরিচালক সাবেক জনাব জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নজরুল অনুরাগীগণ, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বক্তৃতা হয়েছে, গুণীজনেরা সবাই কথা বলেছেন। আমি নজরুলকে ভালোবাসি ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট। এটা থেকে আর কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না আমার মৃত্যুর আগে। আর এটা কোনো সার্টিফিকেট আমার লাগবে না, কারো স্বীকার করার দরকার নেই। ভালোবাসি কি বাসি, ভালোবাসি, আনন্দ পাই। জানি সূর্যেরই পাবে না, তবু অভুজ সূর্যমুখী, যে যে দেখে তার দেবতারি দেখিয়েই সে যে সুখী। জাস্ট আমার অবস্থাটা এরকম। তবে এখানে কৈফিয়ত দেওয়ার জায়গাও না। আর দু একটা কথা বলতে শুনে যাওয়া দরকার সবার। আপনাদের ছেলে, আপনাদের কারো বাবা, কারো ভাতিজা, কারো শালা, কারো ভাইটাই আমলা হবে, হয়েছে, হবে, ভবিষ্যতে লাগবে। আমলাদের নজরুল চর্চায় কোনো বাধা নাই, এবং আমলা ছাড়া কখনো দেশ চলে নাই, কখনো চলবেও না। ভালো আমলা, খারাপ আমলা। আর আমলাদের অনিবার্য শর্ত, ইয়ের যেমন একটা শর্ত আছে চুম্বকের মুক্ত অবস্থায় রাখলে উত্তর দক্ষিণে, আমলাদের বাধ্যতামূলক নিয়ম হচ্ছে সরকারি নিয়ম পালন করা। সরকারি নিয়ম পালন করা। কাজেই আমলারা নজরুল চর্চা করতে পারবে না, এটাও আমাদের ভুল ধারণা। আর করতে তাদের খারিজ করে দিব, আমরা সরাই দিব, এটাও ঠিক হবে না। আমি আজকে এক সরকার আছে, আরেক সরকার আসবে, গণতন্ত্র চলবে। আবহমান কাল যদি আমরা, আপনারা যারা বসছেন সাহেবরা, যদি নজরুলকে এগিয়ে নিতে চান, আমাদের বুদ্ধি লাগবে। আমি হয়তো বাঁচবো না, আমার ছেলে আমলা হবে না হয়তো, কিন্তু কার আমলাদের দরকার হবে। কাজেই আমলাদের আমরা খারিজ করে দিব না। আর শুধু আমলাদের নিয়ে নজরুল কবিতা লিখেন নাই, বহুদের অনেকেরই নিয়ে লিখেছে। যেথায় মিথ্যা ভণ্ডামি পেয়েছে সেখানেই লিখেছে। কাজেই আর একটু, যেহেতু ছোট্ট কৈফিয়ত অনেকে শুনে চলে যাবেন, তো একটু কৈফিয়ত দেওয়ার জায়গায় এটা দিতে চেয়েছিলাম না, কিন্তু যেহেতু দেওয়ার প্রয়োজন হয়ে গেছে, আমি এই মন্ত্রণালয়ে প্রমাণ আছে আমি নজরুল চাকরি করতে চাইনি। স্টেন রিলিজ বলে, আপনার শিক্ষিত জনের আছেন, আমাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি চাকরি করতাম, আমি 3 বার আমাকে যাওয়ার অর্ডার হয়েছে, আমি যাই নাই। কারণ আমি জানি ওটা একটা ফরম্যাট, নির্ধারিত নিয়ম কানুনের বাইরে কাজ করা যাবে না। চাকরি এক জিনিস, প্রেম আরেক জিনিস। তারপরে আপনারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেখেন, আমাকে আবুল কালাম আজাদ উপসচিব বাধ্যতামূলকভাবে জোর করে স্টেন রিলিজ করে নজরুল ইনস্টিটিউটে পাঠিয়েছে। কাজেই ওই ইনস্টিটিউটে খুব লুক্রেটিভ জব তা না, আমাদের জন্য এটা খুব বিরক্তিকর জায়গা। কিচ্ছু নাই সেখানে, মান সম্মান দাপট কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বাঙ্গা এক গাড়ি চলেও না, কাজে মানে কোনো আমরা যাবে না। হ্যাঁ,
ভালোবাসার জায়গাটা একটু শুনেন আমার দিকে, প্লিজ শুনেন, একটু বাস্তবতা শুনে যেতে হবেন, তো শুনে যেতে হবে। ওখানে আমাদের কাজ করতে হয় ফরম্যাটের মাধ্যমে। আমি যে কতদিন ছিলাম, বোর্ডে লেখা আছে কবে থেকে পর্যন্ত, একটা বিশাল সময় করোনা ছিল বাংলাদেশে, লকডাউন ছিল, অফিস আদালত বন্ধ ছিল, একটা বিশাল সময় এখানে ট্রাস্টি বোর্ড ছিল না। কাজ করতে গেলে নির্বাহী পরিচালক একজন হয়তো কাজ করছেন, আমি স্যালুট করি ওনাকে, যিনি যান কাজ হওয়া দরকার। কাজ যদি আমি জানি না কেমন কাজ যতই হোক ততই ভালো। আমরা সবাই মিলে তো নজরুলের আমরা বোধহয় নজরুলের পথের কুকুর হয়ে বসে থাকতে চাই তোরে বন্ধু। যিনি কাজ করছেন তাকে স্যালুট জানাই, আমার সাথে দেখা হয় নাই, যদি কাজ ভালো হয়ে থাকে খুবই ভালো, আরো হোক চাই। তবে ইডি ইচ্ছা করলে কাজ করতে পারে, ট্রাস্টি বোর্ডের অনুমোদন লাগে, এটা একটু সবাই জেনে যাওয়া দরকার। ট্রাস্টি বোর্ডের অনুমোদন একটা বই নির্বাহী পরিচালক ছাপতে পারে না, এটা জানে জান। অনেক এক যে মিটিং সিটিং কেন ছাপে না, ছাপতে পারবে না সে। ট্রাস্টি বোর্ড হ্যাজ টু অ্যাপ্রুভ ইট। না জানি রাস্তাঘাটের কথা শুনে আমরা লাফাই কেন, কারণ এই চেয়ারে যিনি বলবেন তাকে অনুমোদন নিয়ে ছাপতে হবে রে ভাই। ইচ্ছে করলে কান্দে করে বইলেও ধরতে পারবেন না। আর আমার সময় যে সামান্য একটু করেছি, যদি আপনারা আগ্রহী হন একদিন বলা যাবে। যাক, আমি ওদিকে না যাই, গুণীজনেরা আছেন, আমাকে পরামর্শ দিতে আতাউল খান সাহেব বলছেন, আমি সেই যোগ্যতা রাখি না, উজ্জীবিত করেন আমাদেরকে। তবে অনেক বিষয় আলোচনা হয়, একটা বিষয় বোধহয় লিস্ট ফোকাসড এরিয়া আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে সাংবাদিক নজরুল। অনেক রকম সাংবাদিক আপনারা দেখেন, ভালো সাংবাদিক, সব সেকশনই ভালো মন্দ আছে, ওনাদের মধ্যে হয়তো আছে, কিন্তু এত অস্বীকার করার কোনো উপায় নাই যে সাংবাদিক যারা সংবাদপত্র সমূহ সমাজের দর্পণ, সংবাদ সমাজের দর্পণ। আপনারা যদি দেখেন পুরো ভারতবর্ষে দেশপ্রেমিক সাংবাদিক, আমি কারো নাম বলবো না, একটু দয়া করে নিজের সাংবাদিকতা জীবন থেকে সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে আজকের বাংলাদেশ 2024 পর্যন্ত আমি ওই যে বলছি বুকের পাটা, ওই বুকের পাটাওয়ালা সাংবাদিক নজরুলের উপরে কেউ নেই। এখন কি করতে হবে আপনারা জানেন, গত 2-1 দিন যদি পত্র পত্রিকা টেলিভিশন দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1-2টা ডিসিশন হয়েছিল রাজু ভাস্কর্যের পাশে, সারা ছাত্রছাত্রী সব আন্দোলন করেছে, করার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আন্দোলন মেনে নিয়ে ওনারা যে চেঞ্জটা করতে চেয়েছিল সেটা আবার আগের জায়গায় ঠিক করে দিয়েছে। নিশ্চয়ই জানেন বোধহয় আপনারা, যদি জেনে থাকেন ওই যারাই আন্দোলনটা করেছে তারা জানে না, তাদের দোষ নাই, আমরা তো জানাতে পারি নেতাদের। We have actually failed to do that. আমরাও কজন জানি এটা জানি না, যারা বসছি একটু বলি দেখেন তো দেখি। তারা বলছে যে এটা এই মুছে যাওয়া যাবে না, এটা রাখতে হবে, এবং সম্ভবত রাখার সিদ্ধান্তই হয়েছে, বাধ্য হয়েছে বোধহয় রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত 3টায় না 4টায় গিয়া প্রক্টর বা তারা বাধ্য হয়েছেন। একটু খেয়াল করেন, প্লিজ খেয়াল করেন, কাজী নজরুল ইসলাম তাদের প্রেরণাই ছিল, এরা কেউ জানে না। এখানে কেউ বলতে পারবেন কিনা জানি না কেন প্রেরণাই ছিল, আমি জানি না, সরি মাফ করবেন, অনেক মুরব্বীরা মাফ করবেন, আমরাও জানি কিনা তাদের ওই প্রেরণায় নজরুল ছিল। এই মঞ্জুর সাহেব শুনেন, ইয়ে করছিল না, জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল না, হ্যাঁ, কর্নেল ডায়ার, কাজী নজরুল লিখছেন যে বানাতে হবে, কি বানাতে হবে, শহীদদের স্মৃতিসৌধ তো বানাই আমরা, অবশ্যই বানাবো, কিন্তু নজরুল বলছেন কর্নেল ডায়ারের স্মৃতিসৌধ বানাও। কি লিখছেন, এমন বড় করে বানাও যেন সমগ্র ভারতবর্ষ থেকে ডায়ারের স্মৃতি স্তম্ভ দেখা যায়। অর্থাৎ যে অত্যাচারী, এই খুনি অর্ডারদাতা কর্নেল ডায়ার, তার ইয়ে যেন মানুষ ভুলে না যায়, জালিয়ানওয়ালাবাগে সে হত্যাকাণ্ড, ওই বিষয়টারই প্রচ্ছায়া পড়েছে গত পরশু রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে। শোনার ছেলে মেয়েরা, আপনাদের নাতি নাতর কারো ভাগ্নে পাচ্ছে, তারা কিন্তু জানেও না এটা। সাংবাদিক নজরুল, ধূমকেতু, আপনি নজরুলের পত্রিকাগুলির নাম দেখেন তো দেখি, গণবাণী, লাঙ্গল, ধূমকেতু, সপ্তাহে 2 বার আবির্ভূত হইবে, কয়বার, সারথি নজরুল, এবং টিটকারি দিয়ে, টিপ্পনি দিয়ে, জ্বালা ধরিয়ে, গালি দিয়ে, ধাক্কা দিয়ে সাংবাদিক নজরুল ঘুমন্ত ভারতবাসীকে জাগিয়েছেন। আমার বক্তৃতা শুরু করছে, আমি যেটা পরামর্শ দিতে চাই, যারা সাংবাদিকতার সাথে আছেন, আপনাদেরই তো কেউ না বন্ধু বান্ধব আছে, একটু আমরা তাদেরকে অনুরোধ জানাতে চাই, জাতীয় প্রেস ক্লাবে
জাতীয় প্রেস ক্লাবে এইরকম একজন সাহসী দেশপ্রেমিক সাংবাদিকের কোনো একটা চিহ্ন, সেটা মুরাল হতে পারে। তার দুটো কবিতা, একটা অসংকোচ প্রকাশে, আপনারা যে বিদ্রোহী কবিতা বলেন, বিদ্রোহী কবিতা যখন রচিত হয়েছে তার কমপক্ষে 5 বছর পরে আরেকটা বিশ্ববিখ্যাত কবিতা নজরুল লিখেছিলেন, যার নাম হলো দারিদ্র। দারিদ্র কবিতা আরেকদিন আলাপ করা যাবে, এটাতে পৃথিবীর ইতিহাসে ওয়ানলি ওয়ান পিস। এই দারিদ্র একদিকে সারা দুনিয়ার কবিরা লিখছে, কিন্তু নজরুল এসে দুঃসহ দহনে তব হেদর পিতাপস অম্লানেশ্বরের করিলে বিরস। এবং দারিদ্র যে মানুষকে, এই আলোচনা করবো না, এই দারিদ্র কবিতা লিখিত হয়েছে বিদ্রোহী কমপক্ষে 5 বছর পরে। সেখানে এসে এক লাইন নজরুল লিখছেন, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এবং এখানে যদি আপনারা দেখেন বিদ্রোহীর বাণী, যেটা বিদ্রোহীর বাণীতে বলেছেন, দোহাই তোদের, তোরা এবার সত্যি করে সত্য বল। সারা পৃথিবীর সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তাদের মোটু নজরুল দেখিয়ে দিয়ে গিয়েছেন। তো আমার মনে হয় আরেকটা বিষয় কি, আমরা অন্য যে কোনো জায়গায় আলোচনা করি, নজরুল চর্চা করি, যা কিছুই করেন আপনারা, যা যার ক্ষেত্রে করছেন, অবশ্যই করছেন, সেটা প্রচার করতে গেলে যত কষ্ট হয়। প্রেস ক্লাব সমূহ, শুধু জাতীয় প্রেস ক্লাব না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় তারা যদি নিজেরা নজরুলের ব্যাপারে একটু আলোচনায় বসে, সাংবাদিক নজরুলের সাংবাদিকতা নিয়ে যে একটু আলোচনায় বসে, আপনারা যদি বিভিন্ন দিবস উদযাপন করেন, তারা যদি ছোটখাটো, তাদেরটা কিন্তু অটোমেটিক ফোকাসড হবে বেশি। কারণ তাদের এটা তো প্রেস ক্লাবের আয়োজন প্রত্যেকটা জেলাতে আছে, উপজেলাতেও আছে। এটা একটু আমরা একটু অনুরোধ জানাই, যেহেতু সাংবাদিক বন্ধুদের অন্যতম পুরোধা, অগ্রগণ্য, সাহসী, দেশপ্রেমিক, মুক্তিকামী সাংবাদিক ছিলেন কাজী নজরুল ইসলাম, ওখানে যেন তারা তাকে একটু স্মরণ করে। এটা যদি আমরা এই পরামর্শটা আমরা দিতে পারি, ওনাদেরকে অনুরোধটা জানাতে পারি, তাহলে নজরুল আরো বেশি প্রসারিত হবে। কেউ বলছেন জাতীয় কবি, কেউ বলছেন আন্তর্জাতিক কবি, কেউ মহাবিশ্ব কবি, যা যা বলেন, যতদিন আমরা আমার কবি নজরুল কার কবি? আমার কবি নজরুল, পরে আমাদের হবে আমার কবি নজরুল। এটা যদি আমরা আমাদের মানুষদের মধ্যে, কেন আমার কবি হবেন? তিনি তো আমার কথা বলেছেন, তিনি নিজের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছেন আমার জন্য। এই জিনিসটা আমরা স্টুডেন্টদের মাঝে, আমি যতটা করেছি, প্রত্যেকটা জেলায় গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এটা বলার চেষ্টা করেছি আমার কবি। তো আতাউল্লাহ খান রাবে এবং আপনাদের যে নজরুল স্টাডি সেন্টার, নজরুল সেন্টার, কৃতজ্ঞতা জানাই যারা এসছেন। আমার কি আপনারা এই যে ইনি বলেছেন যে বিচ্ছিন্নভাবে কাজ এগোয় না, এগোতে করতে গেলে মালা, একটা ফুল তো সিঙ্গেল, কিন্তু যখনই একটা সুতাই গাছে তখন একটা পূর্ণ মালা হয়ে যায়। হ্যাঁ, নজরুল কিন্তু অনেকগুলো বলেছেন, মোরা ক্ষুদ্র, আমরা বলছে মোরা 99 জন, মোরা শতকরা, নজরুল কবিতা লিখছেন, মোরা 99 জন, মোরাই বৃহৎ। কারণ আমরা 99 জন, কে যাবে ক্ষুদ্রের দলে তোমরা, ভোগ লালসার লোভে, আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লঞ্চিত হবে। এই যে 99 জন, মোরাই বৃহৎ, এই বৃহতের আজ নব জাগরণ। কাজেই আপনারা বৃহৎ হন, আপনাদের নব জাগরণ ঘটুক নজরুলের ভাষায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক নারী আছেন, নারীদের কথা শুনবো, আতিক খেলালের কথা শুনবো, মাশরিফাই, কিন্তু স্যারের একটা প্রোগ্রাম আছে, আমাদের কথা সাহিত্যিক পারুজের কথা শুনবো, আর 4 জনের কথা শুনেছে, তারপরে একটু আসে। তাহলে আমি আপনার কথা শুনে আমরা এগিয়ে যাব। একটু কথা বলেন। সাবেক নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব, লেখক, গবেষক এবং দৈনিক নিরপেক্ষর সম্পাদক মন্ডলীর সভাপতি ডক্টর মোহাম্মদ জকরিয়া। আমরা সবার কথা শুনবো। বিদ্রোহী দি নজরুল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই নজরুল নিয়ে সুন্দর মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে নজরুল গবেষক, নজরুল দিয়ে যারা গবেষণা করেন, আলোচনা করেন, লিখেন এবং নজরুলের কবিতা নিয়ে আবৃত্তি থেকে শুরু করে নজরুলের গান, নজরুলের সমস্ত কিছু নিয়ে যারা চিন্তা ভাবনা করেন,
সেই বিদগ্ধ জনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের এই অনুষ্ঠানে। আজকের মূল ইয়েটা হলো বিদ্রোহ থেকে বিদ্রোহী, বিদ্রোহী থেকে বিদ্রোহ। আসলেই এতক্ষণ যা আলোচনা শুনলাম আমরা, এই মূল বক্তব্যটাই উঠে এসেছে সব এই মূল প্রতিপাদ্য বিষয়ে। সে নজরুলের বিদ্রোহী কবিতা 1921 সালে রচনার পর থেকে এতদ অঞ্চলে যত বিদ্রোহ, যত অভ্যুত্থান, যত গণ অভ্যুত্থান, যত কিছু হয়েছে, যত যুদ্ধ বিগ্রহ যা কিছু হয়েছে, সব নজরুল কেন্দ্রিক এবং নজরুল অনুপ্রেরণা জুগিয়েছে সব সময়। আপনারা অতীত ইতিহাস থেকে দেখেন, নজরুলের বিদ্রোহী রচনার পর থেকেই আপনি দেখেন এই যে এর পরপরই নজরুলের সমসাময়িক ব্যক্তি যিনি আমাদের জাতীয় নেতা, আমাদের মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, একই সময়ে যার জন্ম, এবং এই নজরুলের এই সব কিছু থেকে অনুপ্রাণিত হয়ে উনি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন। সলঙ্গা বিদ্রোহ, কি ভয়ঙ্কর ব্রিটিশ বিরোধী আন্দোলন। হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে নজরুলের এই বিদ্রোহীর কবিতার সাথে সাথেই ওনার বিদ্রোহ। এবং এরপরে আপনি সারা ব্রিটিশ ভারতে স্বাধীনতার ঘোষণা দিলেন 1930 সালে। সেই ঐতিহাসিক দামপাড়া থেকে শুরু হলো চট্টগ্রামে। সেই দামপাড়া বিদ্রোহের মূল নেতৃত্বে ছিলেন, মূল কারিগর ছিলেন এই কাজী নজরুল। এই মাস্টারদা সূর্য সেন থেকে, তো প্রীতিলতা বদ্দাদার থেকে গোপনে, কেউ জানে না এটা, গোপনে তাদেরকে ট্রেনিং দিয়েছিলেন, গোপনে তাদেরকে ঐক্যবদ্ধ করলেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এরপর থেকে যত বিদ্রোহ, এরপর থেকে যেমন ভোট বিপ্লবে উনি নেমে পড়লেন এই ব্রিটিশ আমলেই 1937-এ উনি ফরিদপুর থেকে নির্বাচনে দাঁড়ালেন। এটাও একটা বিদ্রোহ, এই ভোট বিপ্লব। নজরুল এই ভোট বিপ্লবে দেখেন সারা পূর্ববঙ্গে একটা আলোড়ন সৃষ্টি করলেন এই নজরুল। পরবর্তী সময়ে এই যে পাকিস্তান আন্দোলন বলেন, পাকিস্তান আন্দোলনেও যদিও নজরুল তখন বাক শক্তি হারিয়েছেন, কিন্তু নজরুলের লেখনী থেমে থাকেনি। নজরুলের লেখনীর মাধ্যমে এই তৎকালীন ভারত পাকিস্তান যে দুটো ভাগে ভাগ হলো, এই সব কিছুতে গণজাগরণ সৃষ্টি করলেন এই নজরুল। তারপরে আমাদের দেশে 1948 সালে যখন সর্বপ্রথম পাকিস্তানে, তখন ভোট বিপ্লব হয়নি, ভোটের কোনো হয়নি, কারণ যে 1946-এর যে নির্বাচন, সেই নির্বাচনের যারা নির্বাচিত হলেন সেই সংসদেই পাকিস্তানে বলবৎ ছিল। সেই পাকিস্তান সংসদে সর্বপ্রথম বাই ইলেকশন হলো, একটা বাই ইলেকশন। কারণ এতদ অঞ্চলে যখন মৌলানা ভাসানী আমাদের জাতীয় নেতা, মৌলানা ভাসানী তখন 46-এর নির্বাচনে ইলেক্টেড ছিলেন, এবং মৌলানা ভাসানীকে ভারতের চর বলে, ভারতের নানা রকমের বলে তার সদস্যপদ বাতিল করা হলো। এবং সেই সদস্যপদের প্রথম যে বাই ইলেকশন হলো, এই নজরুলের লেখনী ওখানে। কারণ সর্বপ্রথম ওই বাই ইলেকশনে যে মুসলিম লীগের যে প্রার্থী ছিলেন, নামকরা প্রার্থী এবং টাঙ্গাইলের সবচাইতে প্রভাবশালী জমিদার পন্নী পরিবারের খুররম খান পন্নী, তার বিরুদ্ধে একজন খুবই অখ্যাত এক ব্যক্তিকে ওখানে নমিনেশন দিল মুসলিম লীগের বিরুদ্ধে, সেই শামসুল হক, মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে নমিনেশন দিল। সেই নমিনেশনে দেখা গেল বিপুল ভোটে শামসুল হক বিজয়ী হলেন এই খুররম খান পন্নীর বিরুদ্ধে। মুসলিম লীগ ধরাশায়ী হলো, তখন থেকেই ধরাশায়ী হলো। তখন মুসলিম লীগের হুঁশ ফিরল, বলো যে এখনই এদেশের জনগণ আমাদের বিরুদ্ধে চলে গেল। তারপরে দেখেন 1952-এর ভাষা আন্দোলনে, তাও নজরুল। তারপরে 1954-এর যে যুক্তফ্রন্টের আপনি আবুল মনসুর আহমদের লেখালেখি দেখলে বুঝবেন নজরুল কতটুকু অনুপ্রেরণা জুগিয়েছে এই আমাদের 54-এর যে যুক্তফ্রন্টের আন্দোলনে। এরপরে 62-র শিক্ষা আন্দোলন,
এরপরে 69-এর গণ অভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এরপরে যত গণ অভ্যুত্থান যত কিছু হয়েছে, আজকে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে ছাত্র জনতার আন্দোলন নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। নজরুল সবসময় প্রেরণাদায়ক। এই জন্য আজকের যে বক্তব্য, আজকের যে প্রতিপাদ্য, এই বিদ্রোহী থেকে বিদ্রোহ, প্রত্যেকটা বিদ্রোহ যদি আমরা পর্যালোচনা করি, নজরুল থাকবেই। সুতরাং আজকের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য অবশ্যই, এবং এই প্রতিপাদ্যকে আমাদেরকে অবশ্যই আরো জনগণের কাছে এবং মানুষের কাছে আরো পৌঁছাতে হবে। নজরুলকে আরো জনগণের কাছাকাছি নিয়ে যেতে হবে। নজরুল তো আমাদের জাতীয় কবি। এখানে একটা বিষয়, আমাদের শিল্পী আমাদের এই সালাউদ্দিন ভাই যে ইয়েটা বললেন, আসলে আমার সবচেয়ে আমি খুব মর্মাহত। আমি যখন নজরুলের মাজারে গেছি সেদিন আমি দেখে, আচ্ছা নজরুলের মাজারের সাথে ওখানে রবীন্দ্রনাথের ইয়ে করার কি কামটা ছিল, ওখানে কি কি জন্য, এটা আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। ওখানে নজরুলের মাজারের দক্ষিণ পাশে এটা কোন কার বুদ্ধিতে আসলো, এটা ওখানে রবীন্দ্রনাথের বিরাট একটা ইয়ে করে ওখানে ওনার লেখনী ওখানে তুলে ধরা, ওখানে তার কি প্রয়োজন? এটা উনি সঠিক বলেছেন সালাউদ্দিন সাহেব, যখনই কোনো কিছু আলোচনা করে রবীন্দ্রনাথকে ঢুকাই দেয়। এটা নজরুলের মাজারের পাশেই তো এভাবে ঢুকাই দিছে, এটা কি কারণে? এটা তো অবশ্যই আমাদের এটার প্রতিবাদ করা উচিত। নজরুলের মাজারে রবীন্দ্রনাথের এটা কি কারণ? এটা নজরুলকে মানে সবচাইতে ইয়ে করার জন্য। হ্যাঁ, নজরুলের কবিতা থাকবে, নজরুল ওখানে রবীন্দ্রনাথের ইয়ে একটা দিয়ে রাখছে, এটা কি কারণে? আমার মাথায় আসে না এটা। এই জন্য খুবই দুঃখিত। এটা কারা করেছে, কাদের মাথায় আসলো এটা, এটা আমাদের মানে ইয়েতেই আসে না। এটা অবশ্যই এটা মানে ইয়ে করে দেওয়া উচিত। হ্যাঁ, এইসব বিষয়। আর যে ভাই যে কথাটা বললেন সংবিধানে এবং গেজেটের, এটা তো অবশ্যই করতে হবে। গেজেটের এটা নিয়ে একমুখী আমাদেরকে আন্দোলন চালাতে হবে। এটা কেন হচ্ছে না? এটা হওয়া উচিত এবং সংবিধানে এগুলো অবশ্যই তুলে ধরা উচিত। এগুলা সংবিধান যারা সংস্কার কমিটিতে এটা প্রস্তাব যেতে পারে, আজকের ইয়ে থেকেই প্রস্তাব যেতে পারে। এটা লিখিতভাবে দিতে পারি আমরা, এটা লিখিতভাবে সবার ইয়ে নিয়ে আমরা এটা দেব সংস্কার কমিটিকে, এটা সংবিধানের ইয়েতে যাতে থাকে, এটা লিখিত যেতে পারে। সবাই মিলে ইয়ে করে যারা নজরুল চর্চা করেন সবার ইয়ে থেকেই যাবে। এটা সবার ইয়ে থেকে গেলেই এটা অবশ্যই তাদেরকে এটা তুলে ধরতে হবে, এটা করতে হবে। তা আমি আর বিশেষ আপনাদের ধৈর্যের উপর অত্যাচার করতে চাই না। আমি এই পর্যায়ে আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আন্তরিক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো 3 জন খুব গুরুত্বপূর্ণ লোক আছেন, নারী আর 3 জন পুরুষ। এই 6 জনের আমরা অন্তত পক্ষে এভারেজ 2-2.5 মিনিট করে হলো, আরো 18 মিনিট আমরা এই সময়টা দিতে চাই। তার মধ্যে